জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আমাদের মা বোনরা যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ বা সাংসারিক কাজগুলো পেলে আমাদের একটা মেসেজের মাধ্যমে সাড়া দিচ্ছে। এটা আমরা ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে খুবই আন্তরিক এবং কি আমরা খুবই আনন্দিত আপনাদেরকে কাছে পেয়ে। আর আমার বলার আসলে কিছু নেই। আমার পূর্ববর্তী বক্তাগণ ওনারা আলোচনায় আজকের মূল প্রোগ্রামের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে ফেলেছে। তারপর আমি ভাবছিলাম যে আমাদের অভিভাবিকা বৃন্দের পক্ষ থেকে হয়তো অনেকগুলো অভিযোগ আসবেন, অনেকগুলো পরামর্শ আসবেন, তার আলোকে আমি দু একটা কথা শেয়ার করব। ওইভাবে হয় নাই হয়তো, আমি দুটো কথাই পাইছি মাত্র। পাশাপাশি আমি ভাবছিলাম যে আমাদের দেলোয়ার সাহেব যখন লিস্টটা করে আমাদের মা বোনরা যিনারা আছেন অভিভাবক আছেন ওনারা অভিযোগের পাশাপাশি বলবেন যে আমার নামটা লেখেন, আমি প্রতি মাসে আমার ছেলে মেয়ের বেতনের বাইরে আমি 500 টাকা করে দান করবো, 1 টাকা করে দান করবো। আপনারা ইতিমধ্যে জেনে এসেছেন যে আমরা প্রতিষ্ঠানটা দানের মাধ্যমে পরিচালিত করি, কারণ আমরা প্রতি মাসে এই প্রতিষ্ঠান পরিচালনা করতে মিনিমাম আমাদের 80 থেকে 85,000 টাকা, কোনো কোনো মাসে 90,000 টাকা লাগে। তা আমরা মাত্র ছাত্রছাত্রীর বেতন থেকে কালেকশন পাই 35,000, 30,000, সর্বোচ্চ 40,000 টাকা যখন পরীক্ষা ভিত্তিক কালেকশনগুলো হয়। এক্ষেত্রে বাকি টাকাগুলো আমরা ব্যাকআপ দেওয়া লাগে আমাদের দান অনুদান এলাকার যারা বিদ্যমান আছেন, যারা প্রবাসী বৃন্দ আছেন। আর আমাদের দেলোয়ার ভাই অলরেডি ওনার আলোচনায় বলে গেছেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের ওনার সুযোগ্য সন্তান আমাদের মামুন মামা, উনি সবসময় আমাদের প্রতিষ্ঠানকে সর্বোচ্চভাবে কন্ট্রিবিউট করে আসছেন। এইবারও উনি গত 2 মাসে আমরা যখন শিক্ষকদেরকে বেতন দিতে পারতেছিলাম না তখন ওনার ধারস্থ হই উনি আলহামদুলিল্লাহ আমাদের টাকা সাড়া দেয়, আমাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করে আসছে। বিধায় আমরা যারা শিক্ষক মন্ডলী আছে তাদেরকে বেতনগুলো পরিচালনা করতে আসছি। এর মধ্যে আমাদের একজন সিনিয়র শিক্ষক জনাব ইনাদিন সাহেব অলরেডি আলোচনায় বলে গেছেন যে গার্ডিয়ানদের এখানে সফলতা ব্যর্থতা বা ওনাদের করণীয় কি। আসলে আপনি যতই আমরা প্রতিষ্ঠানকে দোষারোপ করি না কেন, শিক্ষকদেরকে অভিযুক্ত করি না কেন, দিন শেষে যদি আপনি আপনার জায়গা থেকে আপনার ছেলে মেয়ের প্রতি কেয়ার না করেন, যত্নশীল না হন, তাহলে আপনার ছেলে মেয়েগুলো পড়ালেখা করবে না। আমরা এখানে 9টা থেকে 12টা অথবা কোনো কোনো ক্ষেত্রে 1টা পর্যন্ত এখানে ক্লাস পরিচালনা করা হয়। বাকি সময়গুলো কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছেই থাকে। আমাদের শিক্ষক মন্ডলী আলহামদুলিল্লাহ যথেষ্ট দক্ষ এবং কি গুণী মেধাবী, তাদের সকল দিক বিবেচনা করে আমরা তাদেরকে নিয়োগ দিই এবং কি এরপর আমরা প্রতি মুহূর্তে আমরা যারা কার্যকরী কমিটির মধ্যে আছি আমরা তাদেরকে ট্রেন আপ করানোর চেষ্টা করি, তাদেরকে ফলো আপের মধ্যে রাখার চেষ্টা করি। এখন ওনারা আপনার ছেলে মেয়েগুলোকে একটা পরামর্শ দিবে, একটা টিপস দিবে, একটা ফর্মুলা দিবে। আপনারা যদি এই ফর্মুলাতে তাকে বাসায় না পড়ান, তার পড়ালেখাগুলো রিভাইজ না করান, তাহলে কিন্তু সে পড়ালেখা পারবে না। আর আমাদের সম্মানিত প্রধান শিক্ষক উনি আলোচনায় বলে গেছেন এখানে আমরা যদি ওনাদের পরামর্শগুলো ধরি তাহলে এখানে আসলে বলা কিছু থাকে না। এরপর আমি 2-একটা কথা বলবো। এখানে আমরা মাত্র 2টা অভিযোগ পাইছি, তাও 5ম শ্রেণী কেন্দ্রে। তো আমি আমার ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে অবশ্যই আমাদের শিক্ষক মন্ডলীর সাথে আমরা এটা নিয়ে বসবো। যদি এরকম কিছু হয় আসলে এটা দুঃখজনক, আর আমরা এই জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবো যে উঠে আসার জন্য। এর বাইরেও আপনাদের হয়তো না বলা সবচেয়ে বড় যে অভিযোগটা থাকে আমরা সবসময় পেয়ে থাকি, সেটা হলো গণ শিক্ষক পাল্টানো। এটা আপনারা না আজকে হয়তো বলেন নাই, বাট আমরা সবসময় দোকানপাটে বা বিভিন্ন জায়গায় ঘুরে শুনি। আসলে আমরা যারা দায়িত্বে আছি আমরা কখনো চাই না যে একটা শিক্ষক আসি 1 বছর 2 বছর এখানে সার্ভিস দিয়ে চলে যাবে। ইভেন আরেকটা কথা বলে দিই, এখন পর্যন্ত যতগুলো শিক্ষক আমার 5 বছর অভিজ্ঞতা বলি, আমি এর আগে হয়তো প্রতিষ্ঠানের সাথে অন্যান্যভাবে জড়িত ছিলাম, প্রতিষ্ঠানের বাইরে থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করে আসছিলাম, কিন্তু অফিসিয়ালি আজকে 5 বছর থেকে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতায় আমি বলি আমরা কোনো শিক্ষক কমিটির কথায় আমরা বাদ দিই নাই, এটা একেবারে শতভাগ নিশ্চিত। আমরা কমিটির কোনো সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষক বাদ দেই নাই অথবা কাউকে চাকরিচ্যুত আমরা করি নাই। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হয়েছে, হয়তো আমরা একটা শিক্ষককে এখানে রাখছি সামান্য পরিমাণে আমরা সম্মানিত দিই 5,000 অথবা 6,000। এখন উনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ওনাকে অফার দেওয়া হয় উনি 8,000 টাকা স্যালারি পাবে অথবা 10,000 টাকা স্যালারি পাবে, পাশাপাশি এমন যদি হয় উনি মাদ্রাসার দায়িত্ব পালন করবে, পাশাপাশি মসজিদের ইমামতি অথবা মসজিদের দায়িত্ব পালন করবে, তাহলে ওনাকে আমি আটকে রাখার কোনো সুযোগ নেই। কারণ আমি ওনাকে স্যালারি দিই কত 6,000 টাকা, উনি যদি আরেক জায়গায় আরেকটা প্রতিষ্ঠানে যায় 8,000 10,000 পায়, তাহলে আমি ওনাকে রাখে যাওয়ার কোনো অপশন আছে কি? আর আমার এই প্রতিষ্ঠানের এমন একটা পর্যায়ে আমরা চাইলে যে 6,000 থেকে 8,000 টাকা
স্যালারি করে দিব, এরকম সুযোগ আমাদের নাই। কারণ আমরা দান অনুদানের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানটা পরিচালিত, এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, আপনাদেরকে এটা বুঝা উচিত। এরপর আরেকটা কথা আসে, আপনাদের গার্ডিয়ানদের মধ্যে অনেক সময় অভিযোগ আসে যে এই শিক্ষক অতিরিক্ত বেত্রাঘাত করে, অর্থাৎ অতিরিক্ত ব্যবহার করে বা শাসন বেশি করে, কড়া করে দেয়, অথবা আমার ছেলে মেয়েকে সঠিকভাবে পাঠদান করায় না, ক্লাসে মনোযোগী করায় না। এইরকম যখন অভিযোগ আমরা পাই, আমরা এটাকে খতিয়ে দেখার চেষ্টা করি আসলে বাস্তবিক ক্ষেত্রে ওনার অভিযোগের সাথে মিল আছে কিনা। যখন আমরা মিল পাইছি হ্যাঁ এখানে হয়তো আমার শিক্ষকের একটু দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, তখন আমরা কার্যকরী কমিটির যারা সদস্য আছে, মিনিমামটা 11 জন থাকে, সবাই মিলে আলোচনা করি যে ওনাকে রাখা যায় কিনা, বা ওনাকে দিয়ে আমার সামনে প্রতিষ্ঠান অগ্রসর হবে নাকি আমরা আরো পিছিয়ে যাবো। তখন এই ক্ষেত্রে যাই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে না, ওনাকে হয়তো বা ক্ষেত্র বিশেষে অপসারণ করা লাগবে, বা ওনাকে আমরা বিদায় দিয়ে দিই। এখন ধরুন বিদায় দিয়ে আমরা আপনাদের ছেলে মেয়ের কথা চিন্তা করে বা আপনাদের অভিযোগটাকে আমরা সম্মান দেখাই বলেই আমরা হয়তো বিদায় দেওয়া লাগে, কিন্তু আবার বিদায় কেন দিই এটা নিয়ে আমরা অনেক কটু কথা শোনা লাগে। এটা আসলে দুঃখজনক বিষয়। কারণ আপনারা যদি একটু চিন্তা করেন, যেখানে আমরা যারা ম্যানেজিং কমিটিতে আছি, আমাদের কারো স্বার্থ নেই। আপনারা আজকে যেহেতু আপনাদের মূল্যবান সময়গুলো ব্যয় করছেন, উদ্দেশ্য কি আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়েগুলো মাদ্রাসাতে পড়ালেখা করতেছে, মাদ্রাসার শিক্ষার মান কেমন, তাদের শিক্ষার কারিকুলামের কি কোন পর্যায়ে তারা পাঠদান করান, এগুলো যাচাই বাছাই করার জন্য। আপনারা জানেন আমরা লাস্ট যখন অভিভাবক সমাবেশ করি সম্ভবত এই বছরের মাঝামাঝি অবস্থায়, বন্যার আরো 2 মাস আগে, আমরা তখন আপনাদের কাছে অনেকগুলো পরামর্শ নেই। আমরা জানুয়ারি মাসে যখন ডে কেয়ার চালু করি, আপনাদের পরামর্শের ভিত্তিতে আমরা ডে কেয়ার চালু করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে ডে কেয়ারে আপনারা আপনাদের ছেলেমেয়েগুলোকে যত সময় দেন নাই। আপনারা দেখা যায় একটা সময় ডে কেয়ারের যদিও 50% উপস্থিতি ছিল, পর্যায়ক্রমে কমতে সেটা 10 জন 12 জন এরকম হয়ে গেছে। আমরা এখানে মুক্ত চালু করছি আপনাদের ছেলে মেয়েদের সাথে, যে সকালবেলা যদি মুক্ত পড়ে এরপরে 8:30 অথবা 15টা থেকে ক্লাস করবে মাদ্রাসায়। আপনারা ছেলে মেয়েগুলোকে মুক্তবে দেন না। একটা সময় আমি খবর নিতে দেখতেছি যে মুক্তবে 3 জন আসে, 4 জন আসে, 2 জন আসে। এখন আপনাকেও বুঝা উচিত যে একজন শিক্ষক যদি আপনার ছেলে মেয়েকে 1 ঘন্টা মুক্তবে সময় দেয়, উনি যদি মাত্র 5 জন ছাত্রছাত্রীদের সামনে পায়, উনি পাঠদান করাইতে উনি চাইবেন। কারণ ওনাকে আমি 1 ঘন্টার জন্য একেবারে মিনিমাম একটা সম্মান দেওয়া লাগে। উনি যে সময়টা ব্যয় করবে, স্টকটা দিবে, যদি সময়ের মূল্যায়ন আমি না করতে পারি, তাহলে তো আমি ওনার কাছে দায়ী থাকি যাবো। আমি ওনার সময়ের বিনিময়ে আমি ওনাকে কিছু দিতে পাইলাম না, এটা আবার ওনার থেকে আমি অভিযুক্ত হয়ে গেলাম। এই ক্ষেত্রেও আপনাদের ব্যর্থতা। আমাদের মধ্যে আমাদের বাইরে যারা আছেন, আপনাদের হাজব্যান্ডরা যারা আছেন, তারাও আমি যথেষ্ট দেখতে পাচ্ছি তাদের ভিতরে সচেতনতা যেগুলো, এগুলোর যথেষ্ট গ্যাপ আছে। কিন্তু আমরা অভিযোগ করে অহরহ করে ফেলি যে মাদ্রাসায় পড়ালেখা হচ্ছে না, ঘন ঘন শিক্ষক পাল্টায়, ডে কেয়ার চালু বদল করে দিছে, মুক্ত হয় না। আসলে যদি আপনারা দোকান পাটে না বলে, বাজারে না বলে সরাসরি অফিসে আসে, আমরা আপনাদের প্রত্যেকটা অভিযোগকে সাদরে গ্রহণ করি। আমরা চাই যে আপনারা পরামর্শ দেন, অভিযোগগুলো দেন। আপনারা চাই বলেন, আমরা মনে করি এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য পজিটিভ, আমাদের যারা আমরা পরিচালনা করার দায়িত্ব আছে আমাদের জন্য পজিটিভ, শিক্ষকদের জন্য এটা পজিটিভ একটা অ্যান্সার। কারণ আপনারা যদি সমস্যাগুলো আপনি তুলে দিতে পারেন, আমরা সমস্যাগুলো অনুযায়ী আমরা কাজ করতে পারবো, তাইলে আপনার ছেলে মেয়েগুলোর পাঠদানে আরো আমরা যথেষ্ট থাকতে পারি, অ্যাক্টিভ থাকতে। এরপর আসেন, আমরা আপনাদেরকে বরাবর করে থাকি যে তাদের বেতনগুলো কালেকশন হিসেবে অনেকেই বেতনটা দিয়ে নির্ভর করেন পরীক্ষা কেন্দ্রে। এখন আপনি দেখেন আমরা বছরে 3টে পরীক্ষা নেই, প্রতি 3 মাস পরে অথবা কখনো 4 মাস পরে পরীক্ষা নেওয়া হয়। আপনি যদি 4 মাসের বেতনটা আটকায় রাখেন পরীক্ষার কেন্দ্রে আসি, তাহলে আমি 4 মাসে এই প্রতিষ্ঠানে যে শিক্ষক 8 জন আছে, 7 জন আছে, তাদেরকে আমি বেতনগুলো কিভাবে দেই? কারণ আমাদের মাদ্রাসা আপনাদের বাইরে আমরা শুধুমাত্র সাপোর্ট পাই, দান ও অনুদান। এলাকায় যারা বিদ্যমান আছে, যারা প্রবাসী আছে তারা। এখন আপনারা 50% যদি বহন করেন, বাকি 50% আমি বাইরে থেকে ব্যাকআপ দেওয়ার সুযোগ থাকে। আমি আছে, আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ আছে, আমাদের এরপরে রফিক ভাই সহ। আপনারা আরেকটা আনন্দিত হবেন, আমাদের এই বছর যে নতুন কমিটি আমরা পাইছি, নতুন কমিটির যিনারা উপদেষ্টা মন্ডলী ছিলেন, ওনারা চিন্তা করে দেখছেন যে আমরা কোষাধ্যক্ষ পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ, এমনকি হয়তোবা কাজের সুবাদে যদি আমরা 2 জনকে কোষাধ্যক্ষ দিয়ে থাকি অথবা কোষাধ্যক্ষের সহকারী একজন রাখি, তাহলে হয়তোবা আমাদের পরিচালনা ক্ষেত্রে আরো সহজ হবে। কিন্তু আমরা সম্মানিত আমার বড় ভাই সম্মানিত সোলোমান ভাইকে আমরা সহকারী কোষাধ্যক্ষ রাখি। উনার উদ্দেশ্য, উনিও চেষ্টা করছেন প্রতিষ্ঠানে, উনি কিন্তু আবার ম্যানেজিং কমিটির বাইরেও কিন্তু আপনাদের মতোই একজন এক্সারের অভিভাবক। উনার মেয়েও ক্লাস 5-এ পড়ে। ইভেন আমাদের যে শিক্ষকগুলো আছে, আমাদের প্রধান শিক্ষক উনিও অভিভাবক, আমাদের তারপরে
যিনি আছেন সহকারী পদের উনি অভিভাবক, আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেই অভিভাবক। অর্থাৎ ওনারা যদি মনে করে যে প্রতিষ্ঠানের শিক্ষার মান পাঠদান ভালো না, তাহলে তো অবশ্যই উনি ওনার ছেলে মেয়েকে এখানে পড়াইতে না। উনি যখন দেখছে অনেক 8-10টা প্রতিষ্ঠানে অ্যানালাইসিস করে যে না, ওই প্রতিষ্ঠানগুলোর তুলনায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো, পাঠদান কারিকুলাম ভালো, এমনকি ম্যানেজিং কমিটি যথেষ্ট অ্যাক্টিভ প্রতিষ্ঠান সম্পর্কে, ওইগুলো বিবেচনা করে কিন্তু ওনারা ওনার ছেলেমেয়েকে এখানে রাখছেন বা ওনারা এখানে পড়াচ্ছেন। এখন আপনারাও যদি প্রতিষ্ঠানের নেগেটিভগুলো না দেখে, খারাপগুলো না দেখে, ভালোগুলো দেখেন, আমি বিশ্বাস করি যে আমাদের প্রতিষ্ঠান আরও অগ্রসর হবে। আমরা যখন দায়িত্ব পাই প্রতিষ্ঠান ছিল 3য় শ্রেণী পর্যন্ত, আমরা 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী, ইভেন আমরা স্বপ্ন দেখি যে একটা সময় কারণ আমাদের একটা দায়িত্ব থেকে চাকরি হবে, চাকরি থেকে পাশে হবে, আল্লাহ পাকে যদি কবুল করে আপনারা যদি সহযোগিতা করেন। এখন সর্বোপরি প্রতিষ্ঠান লাগবে কি পাঠদান, প্রতিষ্ঠানের যে একটা গঠনতন্ত্র, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর একটা সর্বোচ্চ পজিটিভ নিয়ে, এমনকি আপনারা যারা অভিভাবক ভূমিকা আছেন, আপনাদের সচেতনতা না থাকলে এই কাজগুলো করা সম্ভব নয়। তো আমি বিনোদীভাবে অনুরোধ করবো আপনারা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হবেন। আপনাদের ডায়েরিতে প্রতিদিনই অভিযোগের একটা পরামর্শ করার মতো একটা কলাম থাকে, আপনারা ডায়েরি ফলো করবেন, আপনার ছেলে মেয়েগুলোর পাঠদান এমনকি কীভাবে হচ্ছে, তার হোমওয়ার্ক কি, হোমওয়ার্কগুলো সে সঠিকভাবে করছে কিনা। আর আমাদের একজন শিক্ষক উনি মোবাইল নিয়ে একটা কথা, মোবাইলের সাইড এফেক্ট নিয়ে একটা কথা বলছেন। আমি অনুরোধ করি যে আপনারা আপনার ছেলে মেয়েগুলোকে যতটুকু সম্ভব মোবাইল থেকে দূরে রাখবেন, কারণ এই মোবাইলের মাধ্যমে এই ছেলে মেয়েগুলা এই বয়সে এসে ভালো কিছু শিখবে না, বরঞ্চ তার পাঠদান ব্যাহত হবে। এই আশাবাদী ব্যক্তিকে আপনারা আবারও আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা ম্যানেজমেন্টের কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আশা রাখি যে আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে যে কথাগুলো আসছে আপনারা আন্তরিকভাবে দেখবেন। সর্বোপরি সবার সফলতা, সবার সুস্থতা কামনা রেখে আমি আমাদের 5ম শ্রেণীর 19 জন পরীক্ষা দিবে, সবার জন্য দোয়া করবেন। আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে তাদের জন্য দোয়া করবেন। আমরা যারা কার্যকরী কমিটির দায়িত্বে আছে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই প্রতিষ্ঠানকে কিছু দিতে পারি। আমরা সর্বোপরি আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম।